এদিকে জুমার পরেই জুলাইয়ের ঘোষণাপত্র দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এমন ঘোষণাপত্রে খুশি হননি কোনো শিক্ষার্থী। কঠিন বিপদে পড়তে পারে ডক্টর ইউনূসের সরকার। আবারও যে কোনো সময় ডক্টর ইউনূসের বিপক্ষে মাঠে নামার ঘোষণা দিলেন শিক্ষার্থীরা। এটা হবে না, আমার যাওয়াটা হবে না, তোমাদেরও করা ঠিক হবে না। কারণ তোমরা যদি 5ই জুলাইতে ফিরে যেতে চাও। মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেটি শুনে আমাদের কাছে অত্যন্ত হতাশ লেগেছে। এই যে ঘোষণাপত্র আপনারা তৈরি করেছেন, এটা কি সরকার তৈরি করেছে নাকি ছাত্ররা তৈরি করেছে নাকি কোনো বেসরকারি প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছে? সরকার এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা বা সমন্বয়ক আন্ডারে যে বাজার আছে তাদের সবাই গ্রেপ্তার হতে যাচ্ছে। শুধু এটাই না, তাদের ফাঁসি পর্যন্ত হতে পারে। কিভাবে? আসুন এই সমীকরণটা মিলাই। আজকে একটা ঐতিহাসিক দিন ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। এই সরকার ক্ষমতায় বসার পরে বেশ কয়েকবার চ্যালেঞ্জের মুখে পড়েছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কিছু সিদ্ধান্ত বনাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা তাদের বি টিম জাতীয় নাগরিক কমিটির যেই নেতারা আছেন তাদের বিভিন্ন দাবি দেওয়ার সাথে বরাবরই রাজনৈতিক দলগুলোর একটা বিভাজন আমরা দেখছি। আমাদের শেষ হয়নি। সুষ্ঠু একটা নির্বাচন আদায় করার জন্য আরো অনেক লড়াই আমাদের সামনে রয়ে গেছে। সেখানে কালো টাকা আর বেশি শক্তি আগামীতে যেন আমার ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নানা ক্ষেত্রে ব্যর্থতা নিয়ে আলোচনা করেছি। বহু ক্ষেত্রেই তাদের ইনঅ্যাকশন আছে, তারা কাজ করছে এটা মনে হয় না। তাদের যে গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটা নিয়ে গতকাল যে অনুষ্ঠানটা হয়েছে প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের মত বিনিময়, সেটার বিশৃঙ্খলা এবং একেবারে পরিকল্পনাহীনতার যে ছাপ পড়েছে সেটা নিয়ে কথা বলতে চাই। জুলাই ঘোষণাপত্রের জন্য সবাই অপেক্ষায় ছিল। অবশেষে সেই অপেক্ষার প্রহর শেষ হলো। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দেন এবং এই বক্তব্যের মধ্যেই সব কিছু রয়েছে। এবং এই বক্তব্যকে কেন্দ্র করে তার উপরে অনেকেই কেঁপেছে এবং অনেক নেতাকর্মী বলেন, উপদেষ্টা, সমন্বয়ক সবাই অসন্তুষ্ট হয়েছেন। তাই ডক্টর ইউনূসের উপর একটা প্রভাবও পড়ে। দর্শক শ্রোতা, এইসব বিষয়ই পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই। সেইগুলো আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরবো যে ডক্টর ইউনূসকে সবাই কী করতেছে, সার্জিস, হাসনাত তারা কিভাবে কেঁপে গিয়েছে এবং তারা কিন্তু চাচ্ছিল যে জুলাই ঘোষণাপত্রটি প্রকাশ হোক এবং তারা এইটার মাধ্যমে অনেক কিছু সবাইকে জানাক। দর্শক শ্রোতা, আসুন আপনাদের জন্য আমি যে ইম্পর্টেন্ট নিউজগুলো রেডি করেছি সেইগুলো আগে এইখানে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের মন্তব্য করি। ভিডিওটা কিন্তু কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমেই। এই যে দেখে আসি। সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে, ঐক্যর দ্বারা এটা সৃষ্টি। যখন আমরা নিজেরা কাজ করি, ওটা হঠাৎ দেখি একা পড়ে গেছে, আশেপাশে কেউ নাই আপনারা, তখন একটু দুর্বল মনে করি। যখন আবার সবাই একসঙ্গে হয় না, আপনারা আবার মনের মধ্যে সাহস আছে যে আমরা একতাবদ্ধভাবে আছি। একতাতেই আমাদের জন্ম, একতাতেই আমাদের শক্তি। যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার রিজুভিনেটেড হয়, সবার সঙ্গে দেখলে প্রাণ সঞ্চার হয়। মাঝখানে একদিন ছাত্র এসে বলল যে তারা একটা ঘোষণা দেবে, প্রোক্লামেশন করবে, আমাকেও সেখানে থাকতে হবে। আমি বুঝতে চাইলাম কি প্রোক্লামেশন দিচ্ছে, বললো। আমি বললাম যেটা হবে না, এটা হবে না, আমার যাওয়াটা হবে না, তোমাদেরও করা ঠিক হবে না। আমাদের যে গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটা নিয়ে গতকাল যে অনুষ্ঠানটা হয়েছে প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের মত বিনিময়, সেটার বিশৃঙ্খলা এবং একেবারে পরিকল্পনাহীনতার যে ছাপ পড়েছে সেটা নিয়ে কথা বলতে চাই। এবং যা ঘটেছে তার সাথে উপদেষ্টা জনাব মাহফুজ আলম জড়িত বা এই দায় তার কিনা সেটা একটু খুঁজে দেখার চেষ্টা করব। আমরা জানি, একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নেওয়া ভালো। সেটা হচ্ছে 31 ডিসেম্বর হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ লোকজন ফেসবুকে স্ট্যাটাস দিতে শুরু করলেন যে তারা কিছু একটা করতে যাচ্ছেন। পরে 31 ডিসেম্বর তারা এই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, তারা তখন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বলছিলেন, তারা ঘোষণা করবেন এবং 72 সালের সংবিধানকে তারা বাতিল করবেন, কবর দেবেন, এরকম নানান কিছু। এবং
এই উৎসাহটা এমন পর্যায়ে গেছে যেটা সঠিক হয়েছে বলে আমি মনে করি না। সেটা হচ্ছে একজন উপদেষ্টা, আমি ভুল না করি এটা আসিফ মাহমুদ, তিনিও একই ধরনের স্টেটাস দিয়েছেন। সরকারে বসে তিনি এটা করতে পারেন কিনা, কারণ দুটো সংগঠনতা ডাক দিচ্ছে, এই প্রশ্ন আছে। কারণ এই সরকারটা কোনো দলীয় সরকার, কিন্তু তারা এগুলো করেছেন। পরবর্তীতে সরকার সেটা করতে দিল না এবং সরকার দাবি করলেন যে তারা নিজেরা এটা করবেন এবং রাইটলি তারা বলেছেন পরে তারা আসলে ফ্যাসিলিটেট করবেন, সবাইকে নিয়ে একসাথে করতে চান। আমি গতকাল আমাদের প্রধান উপদেষ্টা এই যে সর্বদলীয় বৈঠক হয়েছে এটা নিয়ে কেন বলছি এটা একটা ডিজাস্টার হয়েছে এবং আমি একেবারেই আশাবাদী নই এই ঘোষণাপত্র আরো ঠিকঠাক মতো হবে, সেই কারণ কথায় পরে আসছি। তো প্রধান উপদেষ্টা তার স্পিচে এই প্রেক্ষাপটটা বলেছেন, এই যে ঘোষণাপত্রটা পাঠ করা হবে সেই প্রোগ্রামে প্রধান উপদেষ্টাকে ডাকা হয়েছিল, তখন তিনি জানতে চেয়েছিলেন এবং জানার সাথে সাথে উনি খুবই চমৎকারভাবে রাইটলি উনি মনে করেছেন যে এভাবে তো এটা হতে পারে না। এবং এই হওয়া নিয়ে তার বক্তব্য ছিল সেটা হচ্ছে এই ঘোষণাপত্র 5 আগস্টে যেভাবে হওয়ার কথা ছিল সেভাবেই হতে হবে, অর্থাৎ আমরা সবাই যখন ঐক্যবদ্ধভাবে কাজটা করেছি সেই ঐক্যবদ্ধভাবেই কাজটা করতে হবে। সুতরাং সব দল মত যারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে ছিল তাদেরকে নিয়ে তিনি কাজটা করাটাকেই সঠিক বলে মনে করেন এবং আই রিপিট উনি স্পষ্টভাবে বলেছেন যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে দরকার হয় ঘোষণাপত্র হবে না। আমি শতভাগ একমত তার সাথে, কোন একটা খণ্ডিত কিছু অংশ, কারণ এই ঘোষণাপত্র দেওয়ানোর জন্য একটা তীব্র চেষ্টা আছে একটা অংশের মানুষ, বা অংশ বললে বড় বলা হয়, কয়েকজন মানুষের খুব সিরিয়াস চেষ্টা আছে এবং তাদের মতো করে প্রধান উপদেষ্টা যেভাবে করতে চাইছেন বা সরকার এখন যেভাবে করতে চাইছে আমি এটাকে একটা সঠিক পথ বলে মনে করি। এখানে সংবিধান বাতিল টাতিলের প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে জরুরি যেটা সেটা হচ্ছে আমাদের এই যে ঘটনাগুলো ঘটলো সত্যিকার অর্থেই এটা একটা অভাবনীয় ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো এবং আমাদের 71 পর যেহেতু আমাদের প্রক্লেমেশন ছিল না, সেটা এর মধ্যে আমাদের একটা রাজনৈতিক জার্নি আছে এবং অবশ্যই 24 খুব সিগনিফিক্যান্ট একটা লড়াই, সেই লড়াইটার একটা ঘোষণাপত্র থাকা দরকার। কিন্তু এটা না থাকলে সরকার অবৈধ টাইপের আলাপ আছে, এগুলো নিয়েও কথা বলবো, এগুলো একেবারেই বাজে কথা, কিন্তু কথাগুলো বলা হচ্ছে। যাই হোক, গতকাল যেভাবে এই সমাবেশ করার চেষ্টা করা হয়েছে, মানে সভা করার চেষ্টা করা হয়েছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে, নানা রকম আনসার্টেনিটি। সারাদিন দেখলাম যে বিএনপি সম্ভবত যাচ্ছে না, শেষ পর্যন্ত জনাব সালাউদ্দিন আহমেদ গেলেন, অন্যান্য দল জামায়াত গেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি তারা গেছেন, গণতন্ত্র মঞ্চের প্রতিনিধি আমি জোনায়েদ সাকিকে দেখলাম সেখানে, ইসলামিস্ট দলগুলোরও অনেকে গেছেন। তো এরকম সবাই যখন গেছেন, গণ অধিকার পরিষদের নুরুল হক নূরকে দেখেছি, রাশেদকে দেখেছি, তো মোটামুটি আমাদের এখানে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে যারা ছিলেন প্রায় সবাই এই অনুষ্ঠানে গেছেন। এটা একটা অর্থহীন অনুষ্ঠান, কিন্তু এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যা ঘটেছে সেটা খুব হাস্যকর। মানে একটা লিস্ট অ্যারেঞ্জমেন্ট কেউ করতে পারে বা পারে না এবং মানুষকে হিউমিলিয়েট করা, আমি এটাকেই সবচেয়ে বেশি আপত্তি করি এবং এটা অত্যন্ত অফেন্সিভ। এবং এর সাথে যদি মাহফুজ আলম জড়িত থাকেন এটার দায় তাকে নিতে হবে। মাহফুজ আলমের কথা কেন বলছি, এই প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয়েছে, মানে আগের দিন পর্যন্ত প্রায় সব দাওয়াত পায়নি এবং আগের দিন তারা বেশ রাতে বা মানে গতকাল সকালে অনেকেই একটা মেসেজে দাওয়াত পেয়েছেন এবং সেটা জনাব মাহফুজ আলমের ফোন থেকে গেছে, এটাই নিউজ হিসাবে আমাদের সামনে এসেছে এবং সেটা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন এই বৈঠকে অনেকেই, এটাও আমরা নিশ্চয়ই জেনেছি। তার মানে এটা সঠিক কথা, মানে এইরকম একটা জাতীয় প্রোগ্রামে একটা টেক্সট মেসেজ করে হোয়াটসঅ্যাপে ইনভাইট করা হয়। এর চাইতেও বিভৎস ঘটনা ঘটেছে, আমি এটাকে বিভৎস শব্দটা ব্যবহার করছি, সিপিবির সাথে যা হয়েছে, মানে বাম গণতান্ত্রিক জোটের সাথে যা হয়েছে। সিপিবির রাজনীতি অনেকেই পছন্দ করেন না, না করতে পারেন, এবং সিপিবির সাথে কেউ কেউ শেখ হাসিনার আওয়ামী লীগের সাথে এক ধরনের ট্যাগ করার চেষ্টা করে। যদিও আমি অন্তত গত বেশ কয়েক বছরে দেখেছি সিপিবি খুব স্পষ্টভাবে, তারা তো নির্বাচনে যায়নি শেখ হাসিনার অধীনে এবং তারা তত্ত্বাবধায়ক ছাড়া কোনো নির্বাচন হবে না এই ধরনের আলাপ, বিশেষ করে সিপিবির সাধারণ সম্পাদক জনাব রুহিন হোসেন প্রিন্সের সাথে আমি অনেকগুলো টকশো করেছি, আমরা একই টকশোতে বসে আমি তার এই ধরনের অবস্থান শেখ হাসিনার আমলের আগে অনেক দেখছি। তারপরও তাদের কিছু যৌক্তিক সমালোচনা যে কেউ করতে পারি, কিন্তু একটা উদ্ভট কাণ্ড ঘটেছিল আজকে, এটার সাথে মনে হয় রিলেটেড হবে। কতগুলো রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছিল ছাত্রদের পক্ষ থেকে অভ্যুত্থানের কিছুদিন পরই। এর মধ্যে বাসদ, সিপিবি এরাও ছিলেন, মানে তারা এদেরও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া উচিত বলে মনে করেছিলেন। মানে পরে তারা বলেছেন তাদের জায়গা থেকে এটা ভুল হয়েছে, কিন্তু এই ভুল হওয়ার কোনো কারণ আসলে আমি আজও খুঁজে পাইনি। এই ভুল কিভাবে হয়, এই নাম কিভাবে সেখানে অন্তর্ভুক্ত হয়। যাই হোক, এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত ঘটনাচক্রে গতকাল অনুষ্ঠান হয়েছে, তার আগের দিন রুহিন হোসেন প্রিন্সের সাথে একটা টকশোতে ছিলাম এবং সেখানে আমি জেনে খুব অবাক হয়েছিলাম তারা দাওয়াত পাননি এই অনুষ্ঠানে। তখন ফান করে বলছেন আপনারা তো নিষিদ্ধই হয়ে যেতে পারতেন। যাই হোক, ওনারা দাওয়াত পেয়েছেন, কিন্তু এই দাওয়াত যেটা হয়েছে এটা একটা ফাজলামো হয়েছে। আমি ফাজলামো শব্দটা কনসিয়াসলি ব্যবহার করছি। একটা সরকারের জায়গা থেকে একটা রাজনৈতিক দলের সাথে ফাজলামো না করা উচিত এবং এই ফাজলামোর জন্য সরকারকে দায় নিতে হবে। আমি একটু পড়ি জনাব রুহিন হোসেন প্রিন্স কি বলছেন। আজ 16 জানুয়ারি 2025 বেলা 1:29টায়
একটা 29 বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের ফোনে নামবিহীন খুদে বার্তা পাঠিয়ে আগামীকাল বিকাল 4 ঘটিকায় ফরেন সার্ভিস একাডেমির বৈঠকে দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠিয়ে খসড়া ঘোষণাপত্র বিষয়ে আমাদের পর্যালোচনা উপস্থিত করতে বলা হয়, সঙ্গে ঘোষণাপত্র পাঠানো হয়। আমরা জানতে পারি বৈঠকটি আগামীকাল নয়, আজ 16 ফেব্রুয়ারি বিকাল 4টায়। মানে একটা মেসেজ দিয়ে বলেছে আগামীকাল, তার মানে এটা হলো বুধবার দিয়ে বলেছে, বৃহস্পতিবারই দিয়ে বলেছে এটা আগামীকাল মানে শুক্রবার হবে, কিন্তু ঘটনাটা তা নয়। এইটা আসলে আপনার মানে একই দিন হওয়ার কথা, এই তথ্যটাও ভুল। এবং ওখানে 1:30টায় একটা মেসেজ দিয়ে তার সাথে হোয়াটসঅ্যাপে যদি মেসেজ হয় সেখানে সেই এই প্রক্লেমেশনের ডকুমেন্টটা দেওয়া হয়েছে, দিয়ে 4টায় মানে 2.5 ঘন্টার মধ্যে একটা প্রতিনিধি গিয়ে এই ব্যাপারে তাদের মত জানাতে বলা হয়েছে। আমরা খেয়াল করি মানুষকে কত হিউমিলিয়েট করা যায়। মানে এখন সরকারের গদিতে বসে সবার কি মাথা এমন হয় যে সবাইকে খুব তুচ্ছ মনে হয়, সবাই ফালতু লোক, সবাই প্রজা, আমি বিরাট সম্রাট হয়ে গেছি। ওখানে বসলেই মনে হয় যে কাউকে আমি হোয়াটসঅ্যাপে একটা টেক্সট পাঠিয়ে ইনভাইট করে ফেলতে পারি। আমার সাদৃশ্য মনে হচ্ছে যারা মাহফুজ আলম এই ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তিনি সম্ভবত হতেই পারেন, কারণ তিনি প্রধান উপদেষ্টার উপদেষ্টা, এর আগে বিশেষ সহকারী ছিলেন। আমরা ধারণা করতে পারি তিনি যেহেতু কোনো পোর্টফোলিও পাননি, এই কথাটা আমি নিশ্চিত করি। এখন আসলে তার দায়িত্ব কি? তার দায়িত্ব প্রধান উপদেষ্টা রাজনৈতিক উপদেষ্টা হতে পারে। আর খুব শোনা যায় তিনি নতুন রাজনৈতিক দলের পেছনে কাজ করছেন। এই আলাপগুলো সামনে আসতে হবে। একটা সরকারি পজিশনে বসে তারা এই কাজটা করতে পারেন কিনা আমরা পরে কখনো এই আলোচনাগুলো করব। কিন্তু এই অনুষ্ঠানটা দায়িত্বপ্রাপ্ত হিসেবে এই হয়েছে। তার চাইতে আমি যদি তাকে বা সরকারকে প্রশ্ন করতে চাই, এই ডকুমেন্টটা পাবলিক না কেন? এর কিছু খসড়া আমি প্রথম আলোতে দেখলাম এসছে, সরিয়ে রাখি। এটা একটা পাবলিক ডকুমেন্ট হওয়ার কথা ছিল, শুধু রাজনৈতিক দল কেন এটা নিয়ে কথা বলবে? এবং এটা বহু আগে আসার কথা ছিল, আসেনি কেন? আমরা তো কথা বলতে পারতাম। আমরা দিকটা একটু বুঝি। এই সরকার মনে করে তারাই সবকিছু বোঝেন, উপদেষ্টারা মনে করেন তারাই সবকিছু বোঝেন। এটা পাবলিক হবে, এটা নিয়ে প্রচুর কথাবার্তা হবে, তার মতো করে প্রত্যেকে তার অপিনিয়ন দেবে। এই গণ অভ্যুত্থান শুধু রাজনৈতিক দল করে, এটা গণ অভ্যুত্থান, এটা 90 না। এরশাদ পতনের সাথে এই মুভমেন্টের একটা মূলগত পার্থক্য আছে। এরশাদ পতনটা গণ অভ্যুত্থান ছিল বলে আমি মনে করি না। জনগণ শেষে এসে প্রায় বিজয় নিশ্চিত হওয়ার পর নেমেছে। এরশাদ বিরোধী আন্দোলন ছিল পলিটিক্যাল দলগুলোর নেতৃত্বের আন্দোলন। ইভেন 69-এর যে গণ অভ্যুত্থানের কথা আমরা বলি, সেটারও নেতৃত্ব ছিল মূলত রাজনৈতিক দল এবং তাদের আলোচনা। হ্যাঁ, সাধারণ মানুষ নেমেছিল এই মুভমেন্টে, সবাই ছিল, রাজনৈতিক দল, ছাত্ররা সামনে ছিলেন এবং সাধারণ আপামর মানুষ। আমি ব্যক্তিগতভাবে বহু মানুষকে চিনি যারা কোনো রাজনৈতিক দলের সাথে অ্যালাইন্ড নন, কিন্তু এই মুভমেন্টে নেমেছেন। তো জনগণ কেন এই তথ্যটা জানবে না? কেন কোথায় 1 খাবলা 2 খাবলা খসড়া এসে সেটা দেখতে হবে? সেটা প্রত্যেকের কথা বলা গেছে। এই ঘোষণাপত্র খুব সহজ বা ছোট ব্যাপার নয়, কোনোভাবেই নয়। সেটা হয়নি, এটাও আরেক ব্যর্থতা। আর আজকে বৈঠকের পর আমরা বহু জায়গা থেকে বহু রকম অপিনিয়ন দেখলাম। বিএনপি এত পরে কেন হবে সেই প্রশ্ন জনাব সালাউদ্দিন আহমেদ করছেন। জামায়াতের পক্ষ থেকেও বিএনপির এরপর বলছে হ্যাঁ তারা একসাথে কাজ করবেন, জামায়াতও তাই বলেছে। উপদেষ্টা যেটা আসিফ নজরুলকে আমরা কথা বলতে দেখেছি, তিনি বলছেন যে সবাই একত্র হচ্ছে এবং তারা মোটামুটি অনেক দেরি না করে, আবার অনেক দ্রুত না করে কাজ করবেন। কমিটি গঠন করার কথা হয়েছে, নতুন আরেকটা কমিটি এটা লিখবে। হ্যাঁ, এই ঘোষণাপত্র লেখা খুব তুচ্ছ ব্যাপার না, এটা খুবই পরিকল্পিতভাবে লেখা দরকার, কারণ এটা সিরিয়াস ডিসপিউট অপেক্ষা করছে, এটা নিয়ে কোনো সন্দেহের কিছু নেই। সো এই যাবতীয় সবকিছু ঘটার পরে এখন আমরা তাহলে এই সভাটার দরকার কি ছিল? ব্যাপারটা অবস্থা দৃষ্টি এরকম মনে হতে পারে যে 15 তারিখের একটা আলটিমেটাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। তারা যখন 31 তারিখ পারে নাই, তারপর তারা সেই আলটিমেটাম দিয়েছে এর মধ্যে হতে হবে, তাহলে তারা নানান কর্মসূচি দেবে। সেই চাপেই কি সরকারকে এখানে একটা আইওয়াশ করতে হলো? কারণ এমনি কিছু হয় নাই। একটা ঘোষণাপত্র বিএনপির মহাসচিব 3 দিন আগে বলেছেন, তার 1 বা 2 দিন আগে তারা এটা পেয়েছেন। তো সেটা যদি 1-2 দিন আগে পেয়ে থাকে, তোমরা 4-5 দিন একটা ঘোষণাপত্র পড়ে তার দলের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেওয়া যায়? এটা অনেক সিরিয়াস ব্যাপার। এবং তাই হলো, এখন সবাইকে আবার এসব ঠিকঠাক করে তাদের অপিনিয়ন ঠিক করে গিয়ে পরবর্তীতে বসতে বললো। তো তাহলে এই সভাটা কেন হলো? অহেতুক। যদি আমরা বলতে পারি রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার যোগাযোগ বা ইন্টারাকশন সামনাসামনি যে কোনো বাহানাই হোক, সেটা একটা পজিটিভ দিক আছে। প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন যে মাঝে মাঝে আমি একা ফিল করি, কিন্তু এই ধরনের প্রোগ্রাম যখন হয়, আপনারা যখন আসেন, তখন আমি ভালো বোধ করি যে আমি একা নই, আমরা সবাই একসাথে আছি, একতাই আমাদের শক্তি, যেভাবে উনি বলেন আর কি সবসময়। তো তাহলে এটা কেন হলো? কোনো কারণ নেই। এই 15 তারিখের আলটিমেটাম, সেটা কি স্টুডেন্টদেরকে দিয়ে জিনিসগুলো করানো যেত না, যে থামানো? আর এই দায়িত্ব স্টুডেন্টদের, তারা এইসব করছেন কেন? তারা 31 তারিখ নিজেদের মতো ঘোষণা দিয়ে দেন, তারা 15। দর্শক বন্ধুরা, এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করব সবাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, কেননা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা বা সমন্বয়ক আন্ডারে যে বাজার আছে, তাদের সবাই গ্রেপ্তার হতে যাচ্ছে। শুধু এটাই না, তাদের ফাঁসি পর্যন্ত হতে পারে। কিভাবে? আসুন এই সমীকরণটা মিলাই বা আপনাদেরকে বলি। সেটি হচ্ছে, ভাই এটা আমার কথা না, আমেরিকার একটা, মানে ওই যে বললো আওয়ামী লীগের বাংলাদেশে অনেকে বলছে সমন্বয়করা যে ডোনাল্ড ট্রাম্প আইছে,
মানে আপনার আওয়ামী লীগের বাপ আইসা বসে। আমার মনে হয় ভাই অনেকটা এখন এই সমন্বয়কদের বাপ হয়ে দাঁড়াচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প। তিনি বিষয়টা আমি কিন্তু একটা ভিডিওতে বলছিলাম যে ইনকোয়ারি করবে, হ্যাঁ, এই ইনকোয়ারিতে উঠে আসছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক আপনার কি বলে হান্নান মাসুদ, আব্দুল হান্নান মাসুদ। তিনি তার বক্তব্য হচ্ছে স্পষ্ট যে আমরা যে আন্দোলনটা করছি সেটা ছিল শেখ হাসিনাকে পতন করা। এই আন্দোলনটাকে আমরা বাংলাদেশের সমস্ত স্টুডেন্টদেরকে একত্রে বা এক কাতারে আনার জন্য যে চেষ্টা আমরা দীর্ঘ 15টা বছর ধরে চালিয়ে যাচ্ছিলাম, সেই সফলতা ঘটে এই জুলাই মাস কিংবা এই 5 আগস্টে। কি কারণে? এবং ওই টিভি আপনার ওই টেলিভিশনে যে আপনারই থাকে উপস্থাপনা, তিনি জিজ্ঞাসা করেন যে আচ্ছা কোনোভাবে যদি আপনাদের দাবিগুলা শেখ হাসিনা যদি মেনে নিত তাহলে কি করতেন? তার বক্তব্য স্পষ্ট, যদি শেখ হাসিনা যদি আমাদের এই দাবিগুলা মেনে নিত তাহলে আমরা অন্য কোনো মানে প্ল্যান অবশ্যই আমাদের ছিল বা ওইটা আমরা কাজে লাগাতাম। মানে কোনো না কোনো ভাবে শেখ হাসিনাকে কিভাবে উস্কে দেওয়া যায় বা শেখ হাসিনার আপনার যে বড় বড় যারা নাকি আপনার মানে আর কি হাইব্রিড নেতাকর্মীরা ছিল তাদেরকে কিভাবে উস্কে দেওয়া যায় এবং উস্কে তাদেরকে কিভাবে পদত্যাগ করানো যায় বা বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষকে এক কাতারে আনা যায়। এই ক্ষেত্রে কিন্তু এই সমন্বয়টা কিন্তু আপনার হয়। কিন্তু এখন এই হান্নান মাসুদ তিনি আসলে নিজেও বুঝতে পারে নাই ভাই যে টিভি আপনার টেলিভিশনে এই আপনার তার যে ছিল বক্তব্যটা ছিল, এই বক্তব্যটা রাখার কারণে তার জীবনে বা উপদেষ্টা বা সমন্বয়কদের জীবনে আপনার কাল হয়ে যেতে পারে। সেটা কিভাবে? তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলেন যে আমাদের মূল টার্গেট ছিল শেখ হাসিনাকে পতন করা। তাহলে জুলাই মাসে যে গণহত্যা হলো, আবু সাইদ যে মারা গেল, এগুলা ছিল তাদের প্ল্যান। মানে আবু সাইদকে তারা প্ল্যান মোতাবেক একটা তুরুপের তাস হিসাবে মনে করেন করছে, ব্যবহার করছে। এবং যখন নাকি আবু সাইদকে গুলি করা হয় ঠিক তখনই হচ্ছে এই সমন্বয়করা দাবি নিয়ে আসে, দাবি 1 দফা 1 শেখ হাসিনার পদত্যাগ, মানে যেটা হয়ে গেছে এখন। তো এটাই ছিল তাদের মেন উদ্দেশ্য। এখন ডোনাল্ড ট্রাম্প জুলাই মাস এবং এই 5 আগস্টের যে পরিমাণ হত্যাকাণ্ড হয়েছে এটার পিছনে আওয়ামী লীগের কিংবা মেট্রো রেলটাকে পোড়াই দিছে। শুধু এটাই না, বাংলাদেশে বড় বড় আপনার মেল কারখানা বা ফ্যাক্টরি গুলাকে যে আগুন ধরায় পোড়াই দিছে বা এত যে লুস্কান, এত কোটি টাকার যে লুস্কানে বাংলাদেশটা পড়লো আলটিমেটলি, এটার সম্পূর্ণ কিন্তু দায়ভার কিন্তু আমরা আওয়ামী লীগকে করি। এখন আপনার আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প তিনি হচ্ছে আপনার এটা বা একটা তদন্ত একটা পাঠাইতেছে, একটা আপনার স্কোয়াড পাঠাইতেছে আমাদের বাংলাদেশে যে এই জিনিসগুলোকে তদন্ত করার জন্য যে এটার পিছনে আসলে মেন আপনার মাথাকে বা সম্পূর্ণ কি সবাই আওয়ামী লীগে করছে, এই সমন্বয়টাকে কিছুই করে নাই। আমার মনে হয় ভাই ভেসে গেলে। এই কারণেই অনেক দিন আগে মানে প্রায় 1.5 থেকে 2 মাস আগে আপনার আসিফ নজরুল উপদেষ্টা মানে আইন হয়েছে আর কি, তো তিনি কিন্তু বলছিল যে আমরা যেগুলা শুরু করছি আমরা যদি একতা পূর্ণতা এখন পর্যন্ত না হতে পারি, মানে আপনার ছাত্র জনতা আর হচ্ছে সমন্বয়করা, তাহলে আমাদের কিন্তু ফাঁসি পর্যন্ত হতে পারে। এটা কিন্তু আসিফ নজরুল কিন্তু বলছিল, মনে আছে? ঠিক এই ফাঁসির দড়িটা বর্তমান প্রতিটি সমন্বয়ক কিংবা উপদেষ্টাদের গলায় চলতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনার প্রতিবারের মতো একই কথা বলে যে সমন্বয়ক বা আমি যে অন্তর্বর্তীকালে সরকারের দায়িত্বটা পালন করতেছি সেটা হচ্ছে শুধুমাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা সমন্বয়কদের জন্য। এখন এই সমন্বয়কদের তারা যে মানে ভাই একটা মাস্টার মাইন্ড, একটা প্ল্যান করে তারা যে শেখ হাসিনাকে পতন ঘটাইছে কিংবা এত মানুষ খুন হয়েছে, আগুন ধরাইছে, মেট্রো রেল পোলাইছে বা আদার্স অন্য অনেক কিছু, এগুলোর সব কিছুর পিছনে এজ এ মাস্টার মাইন্ড হচ্ছে এই সমন্বয়কারীরা। এখন আপনার কি মনে হয় আমেরিকা কি এভাবেই ছেড়ে দিবে এত সহজে? হ্যাঁ, এখানেই তো খেলাটা জমে গেছে ভাই। আমি একটা কথা বলছিলাম না যে বাঘ আর হচ্ছে একটা কি বলে এই বিড়ালের ঘটনা, মনে আছে? হ্যাঁ, বিড়াল
কিংবা সাপ, তারা আপনার কি বলে মানে মানুষকে আক্রমণ করে গর্ত থেকে বের হওয়ার আগেও 3 থেকে 4 বার মনে করো ফুসফুস করে, যখন দেখে যে চারপাশে কেউ নাই, ঠিক তখন মানুষকে বা তার টার্গেটটাকে সুবুল দিয়ে বা কামড় দিয়ে আবার পুনরায় গর্তে চলে যায়। এই সমন্বয়কদের অবস্থা হচ্ছে ঠিক একই। দেখেন, উইরা আইসা জুইরা পাখি কখনো দীর্ঘস্থায়ী ভাবে বসতে পারে না। কেমন? আওয়ামী লীগ আর বিএনপি হচ্ছে বাংলাদেশের কোটি কোটি মানুষের ভালোবাসার মাধ্যমে। শুধু এটাই না, আপনারা এই আওয়ামী লীগকে বাদ দিতে চান। 1971 সালে এই আওয়ামী লীগ ছিল স্বাধীনতার দিক দিয়ে অন্যতম একটা দল। আপনারা এই দলটাকে বাদ দিতে চান। শুধু এটাই না, 1971 সালের রিসেট বাটন চিপ দিয়ে সমস্ত কিছু শেষ করে দিয়ে এই সমন্বয়কারীরা, যারা নাকি বর্তমান বাংলাদেশের আপনার হিরো হইছে, মানে বিলেন থেকে হিরো হইছে মানুষদের চোখে, কিন্তু আস্তে আস্তে তারা যে বিলেন, অরিজিনাল যে তারা বিলেন, এটা মানুষের চোখে কি উন্মুক্ত হইতেছে। আরো হবে। এখন আমেরিকার কথা হচ্ছে, সমন্বয়কারীরা ফার্স্টে আন্দোলন করলো কুঠা নাম মেধা, কিন্তু তারা কি চাইলো যে আমরা সরকারি মানে যোগ্যতা অনুযায়ী একটা সরকারি চাকরি মানে কুঠার মাধ্যমে, এই কুঠা নাম মেধা তারা মানে কুঠাটাকে সরিয়ে দেওয়ার জন্য। এখন আমেরিকা আপনার ডোনাল্ড ট্রাম্প আসতে না আসতেই তিনি বললেন, আরে বাংলাদেশে আন্দোলন হইলো কুঠা না মেধা, তে বর্তমান যে এই সমন্বয় কিংবা অন্তর্বর্তীকালের সরকার যে হইছে, আমাদের বাংলাদেশের সংবিধানে তো নাই। আমাদের বাংলাদেশের আপনার কি বলে এই সংস্কার কাজ আছে কিংবা আইন আছে, আপনার আগের মতোই আছে, মানে সবকিছু আগের মতোই আছে। তারা তো অবৈধ, কিংবা এই সমন্বয়কারীরাই তো অবৈধ। তারা চাইছিল আপনার মেধা, কিন্তু তারা বর্তমান হয়ে গেছে বাংলাদেশের সরকার। তাহলে কোন কোঠার মাধ্যমে হইলো? ফাঁসছে কিনা? আরো অনেক কারণ আছে ভাই, যদি বলি 1 ঘন্টা পার হয়ে যাবে। আমি আর 1 মিনিট কথা বলে রেখে দিব। সেটি হচ্ছে, এই সমন্বয়কারীরা এরা বর্তমান যে সরকারের আন্ডারে বসছে কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস বসছে বা যারা বসছে, সবাইকে একত্রে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে অতি শীঘ্রই। যে কিছু আহাম্মক, বাংলাদেশে কিছু আহাম্মকের দল আছে, যে আহাম্মকের দল বলার চেষ্টা করেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে। তো যেই আহাম্মকের দলেরা এই কথা বলেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে, সে আহাম্মকের দলের উদ্দেশ্যে 2-1টি কথা বলতে চাই। প্রিয় আহাম্মকের দল, শোনেন, শেখ হাসিনা ভারতে কিভাবে গিয়েছেন এবং কিভাবে আছেন। শেখ হাসিনা ভারতে রাষ্ট্রীয় অতিথি হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে, রাষ্ট্রীয় অতিথি হিসাবে শেখ হাসিনা ভারতে আছেন। আর শেখ হাসিনা ভারতে কিভাবে গিয়েছেন? শেখ হাসিনা ভারতে গিয়েছেন সেনাবাহিনীর একটি বিমানে করে, সেনাবাহিনীর প্রটোকলে উনি ভারতে গিয়েছেন। সেনাবাহিনী তাদের নিজস্ব বিমানে করে ওনাকে ভারতে নিয়ে গেছেন। আর এসএসএফ, বাংলাদেশের যে এসএসএফ আছে, স্পেশাল সিকিউরিটি ফোর্স, সেই স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রধানমন্ত্রীকে প্রটোকল দিয়ে, গণভবন থেকে প্রধানমন্ত্রীকে প্রটোকল দিয়ে সেনাবাহিনীর নিজস্ব বিমানে করে প্রটোকল দিয়ে ভারতে নিয়ে গিয়েছেন। কারণ এটা এসএসএফ এর দায়িত্ব, একজন প্রধানমন্ত্রী হিসাবে একজন প্রধানমন্ত্রীকে এসএসএফ হিসাবে প্রটোকল দেওয়া, এটা এসএসএফ এর দায়িত্ব। এসএসএফ সেই দায়িত্ব পালন করেছে, একজন প্রধানমন্ত্রীকে ভারতে নিয়ে গিয়েছেন, তাদের প্রটোকল দিয়ে তাদের দায়িত্ব তারা পালন করেছেন। এই আহাম্মকের দলেরা যদি এসএসএফ যদি প্রটোকল দিয়ে সেনাবাহিনীর বিমানে করে যদি প্রধানমন্ত্রীকে ভারতে নিয়ে যায়, তাহলে পালিয়ে যায় কিভাবে? কত জন বহর নিয়ে সেনাবাহিনীর নিজস্ব প্রটোকলে উনি ভারতে গিয়েছেন। এটা একজন প্রধানমন্ত্রীকে প্রটোকল দেওয়া, নিরাপত্তা দেওয়া, এটা এসএসএফ এর দায়িত্ব, সেনাবাহিনীর দায়িত্ব, সেটা সেনাবাহিনী দিয়েছে। এখন আসেন আলোচনায় আসেন, যে ধরেন আপনার বাড়িতে আপনার নিরাপত্তা কর্মীরা আছে, আপনার নিরাপত্তা নিয়োজিত আপনার নিরাপত্তা কর্মীরা আছেন।
এখন আপনার বাড়িতে একদল জঙ্গি বা একদল ডাকাত ঢুকলো আপনাকে মেরে ফেলার জন্য, আপনাকে হত্যা করার জন্য। তখন আপনার সেই নিরাপত্তা কর্মীদের দায়িত্ব কি? আপনার সেই নিরাপত্তা কর্মীদের দায়িত্ব হচ্ছে আপনাকে রক্ষা করা, আপনাকে প্রোটোকল দেওয়া, আপনাকে সেফ রাখা। একইভাবে বাংলাদেশে যে কাজটি হয়েছে, যে বাংলাদেশে একদল জঙ্গি ডাকাত সন্ত্রাসী গোষ্ঠী ইউনূসের লেলিয়ে দেওয়া এই জঙ্গি বাহিনী শেখ হাসিনাকে হত্যা করার জন্য গণভবনে হত্যা করতে চেয়েছিল, যার নজির আমরা দেখেছি যে গণভবনে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয়েছে। তাকে হত্যা করার জন্য এই জঙ্গিরা, এই ডাকাতরা গণভবনে হামলা করেছে। তো এসএসএফ ছিল শেখ হাসিনার নিরাপত্তা রক্ষার দায়িত্বে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষার দায়িত্বে। এসএসএফ তাকে রক্ষা করার জন্য তাকে ভারতে নিয়ে গিয়েছে। এটা পালিয়ে যায় কিভাবে? এই আহাম্মকের দলেরা এটা পালিয়ে যায় কিভাবে? সেনাবাহিনী ডাকাতদের হাত থেকে, জঙ্গিদের হাত থেকে রক্ষা করার জন্য একজন প্রধানমন্ত্রীকে তার স্থান পরিবর্তন করে আরেক জায়গায় নিয়ে গিয়েছে। এটা পালিয়ে যাওয়া হয় কিভাবে? তো দিন যখন ডাকাত দল যখন কারো বাড়িতে যখন আঘাত করে, কারো বাড়িতে যখন দখল করে, তখন রাতের আধারে যখন হামলা করে ডাকাতি করার জন্য যায়, তখন বাড়ির মালিক ভীত সন্ত্রস্ত থাকে। তখন তার যে কেয়ারটেকাররা থাকে বা নিরাপত্তা দায়িত্বে যারা থাকে তারা তাকে রক্ষা করে। আবার যখন সূর্যে আলো উদিত হয়, তখন ডাকাতরা পালিয়ে যায়, বাড়ির মালিক আবার বাড়িতে চলে আসে। একইভাবে এই বাংলাদেশে থেকে ইউনূস গং ডাকাত জঙ্গিরা ভোরের আলো ইনশাল্লাহ ফুটবে, পালিয়ে যাবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে ইনশাল্লাহ। সেই সময় পর্যন্ত সকলে অপেক্ষা করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনাতে আস্থা। আহাম্মকের দলেরা, শেখ হাসিনা পালিয়ে যায়নি। আলোচিত জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন অফ জুলাই, যেটা নিয়ে আপনারা জানেন যে গেল 31শে ডিসেম্বর থেকে আনটিল গতকালকে পর্যন্ত নানান নাটকীয়তা দেখেছে। প্রথমে সরকার এক ধরনের স্টেটমেন্ট দিল, ছাত্ররা যখন শহীদ মিনারে ডাক দিয়ে ফেললো যে তোরা তাড়াতাড়ি আয়, এরপর দেখলাম সরকার বললো যেটা আমরাই ঘোষণা করবো। তো নানান নাটকীয়তার পরে 14 থেকে 15 জানুয়ারি সর্বশেষ আলটিমেটাম ডেট ছিল, কিন্তু সরকার শেষ মুহূর্তে এসে ছাত্রদেরকে বললো যে দেখো সবার সাথে আলোচনা করতে হবে, কারণ এটা তোমাদের ব্যক্তি চাহিদা হলে হবে না, সর্বদলের সম্মতি লাগবে। তো গতকালকে বৈঠক হলো। তো বৈঠকের পর জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের একটা খসড়া কপি সামনে এসেছে। তো এই ঘোষণাপত্র আসলে কে লিখেছেন এটা নিয়ে এখন পর্যন্ত ওইরকম কিছু জানা যায়নি। তো আমরা আজকে একটু আলোচনা করি যে কি আছে এই ঘোষণাপত্রে। আপনারা নিশ্চয়ই অনেকেই জানতে আগ্রহী আছেন। জুলাই গণঅভ্যুত্থান ঘোষণাপত্রের খসড়া মানে রাফ থাকে না, যে ফাইনাল করার আগে একটা রাফ করা হয়, ওইটা হচ্ছে এরকম যে এই ভূখণ্ডের মানুষের স্বাধীনতা অর্জনের জন্য যুগের পর যুগ সংগ্রামের প্রসঙ্গ, এছাড়া পাকিস্তান আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে 1947 সালে স্বাধীনতা অর্জন, মানে ব্রিটিশদের হাত থেকে মুক্তি, 1971-এ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার কথাও এখানে তুলে ধরা হয়েছে। এরপর বিভিন্ন প্রেক্ষাপট তুলে কিভাবে সোজা চলে আসছে 24-এ, কিভাবে ছাত্র জনতার উত্তাল গণবিক্ষোভ গণঅভ্যুত্থানে রূপ নিয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান, সেই প্রসঙ্গও আছে। খসড়ায় বলা হয়েছে আমরা ছাত্র জনতা এই অভিপ্রায় বলে, মানে ইচ্ছার শক্তির বলে, আত্মমর্যাদা, সাম্য, সামাজিক ন্যায় বিচারের যে আদর্শে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে সেই আদর্শকে বাস্তবায়নের জন্যই সার্বভৌম জনগোষ্ঠী হিসেবে নিজেদেরকে সংগঠিত করলাম। আমরা প্রহসনের নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং ছাত্র জনতার পক্ষ থেকে রাষ্ট্রের নিরাপত্তা, স্থিতিশীলতা, অখণ্ডতা রক্ষার্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানালাম। বেসিক্যালি ওই যেটা আমরা পানি ঘোলাইয়া খাইলাম, এটা কিন্তু সরকার গঠনের প্রথম দিকে আসার কথা ছিল। আহ্বান জানাইছে, এখন তো সরকার হয়ে গেছে, বাট ওইটাকে একটু পুরান থেকে আনতে চায়। সুশাসন, সুষ্ঠু নির্বাচন এবং ফেসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করবে, এই অভিপ্রায় ব্যক্ত করলাম। এগুলো 6 মাস আগের কথা, বাট আমরা এখন দেখতে পাচ্ছি যেটা কাগজে আকারে আসছে। তো বলা হচ্ছে 1972 সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করলাম। রাইট, এইখানে এসে
ছাত্রদের যে সেটা এখানে একটু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ছাত্রদের বক্তব্য কি ছিল যে 72-এর সংবিধান ফেলে দিতে হবে, কিন্তু এখানে বলা হয়েছে যে 1972 সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করলাম। শব্দগত ইস্যু, ফ্যাক্ট। বিএনপি বারবার বলছে সংশোধন করো, ঝামেলা থাকলে সংবিধান সংশোধন হয়েছে এর আগে 15 বার, আবার হবে, কিন্তু বাতিল, প্রয়োজনে বাতিল শব্দটা বুঝছেন? আচ্ছা, তো জুলাই অভ্যুত্থানকালে আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত হত্যা, মানবতা বিরোধী অপরাধ, রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাটের অপরাধগুলোর উপযুক্ত বিচার করা হবে, তারা ইচ্ছা প্রকাশ করছে। আরও বলা হয়েছে, এই ঘোষণা করলাম 72 এবং 11 কালের রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তন ঘটানোর জন্য একটি নতুন জনতন্ত্র, যেটা গণতন্ত্র ছিল এটা জনতন্ত্র প্রয়োজন, যা রাষ্ট্রে নিপীড়ন, শোষণ, বৈষম্যের অবসান ঘটাবে এবং দেশের তরুণ সমাজের যে প্রত্যাশা সেটাকে ধারণ করতে পারবে। আমরা এই ইচ্ছা ব্যক্ত করলাম যে এই ঘোষণাপত্রকে উপযুক্ত রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। তো এগুলো সবই ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে যেটা খসড়া চলে আসছে এইখানে আর কারোর কোনো দ্বিমত থাকবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা শুনছিলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এইটার মধ্যে আমরা তো এটা দেখতে পেলাম না। বাকি যা আছে এগুলো সব দল একমত হয়েছে গতকালকে, এই কারণে আমি বুঝতে পারছি, এখন বুঝতে পারছি কেন একমত হয়েছে। এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো দাবি ছিল না, শুধু এখানে বিচার আব্বা বলা হয়েছে। আবারও বলি, আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাটের অপরাধগুলোর উপযুক্ত বিচার করা হবে। কিন্তু আপনার তো এখানে ছাত্রদের যে বক্তব্যগুলো ছিল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ নিয়ে, তার মানে এই খসড়াপত্রে এটা উজ্জ্বল হয়েছে বা সামহাও এটা বাতিল হয়েছে বা এখানে অ্যাড করা হয় নাই, অথবা এটা তাদের অন্য দাবি যে কি বলা হয়েছে একটা সংগঠন বা ব্যক্তি দল হিসাবে। তো গতকালকে এই কারণেই সবগুলো দল প্রায় একমত হয়েছে। গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে, অনেকে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে। ডক্টর ইউনূসের অনেক বক্তব্য দেখিয়েছি যে তিনি জাতির উদ্দেশ্যে কী বলতেছেন, এবং ডক্টর ইউনূসের বক্তব্যকে কেন্দ্র করে অনেকেই অনেক কথা বলতেছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।